তো সেই ট্রাস্টের প্রথম সবাই তথ্য মন্ত্রণালয়ে তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সাংবাদিকদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয় দুঃসময় যখন পড়ে, বেতন যখন পায় না, তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সন্তানদের লেখাপড়া নিয়ে। আপনি যেহেতু আইনের সুযোগ আছে, আপনি সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়ার কার্যক্রমটি দ্রুত শুরু করেন। সেই অনুযায়ী ইতিমধ্যে নীতিমালা অনুমোদন করে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। আপনারা গতকাল যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফেসবুক পেজে যারা জড়িত আছেন তারা গতকাল দেখেছেন, গতকালই এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে যারা এই বৃত্তি সন্তানদের জন্য বৃত্তি চান, সমস্যাগ্রস্ত যারা বিত্তশালী তাদের জন্য কিন্তু না, এটা যারা সমস্যাগ্রস্ত সত্যি সন্তানদের লেখাপড়া নিয়ে ভুগছেন তাদের জন্য আগামী 15 ডিসেম্বরের মধ্যে আপনারা 2 জন সন্তানের বৃত্তির জন্য, লেখাপড়ার বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে অনার্স স্নাতকোত্তর পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্কে এই বৃত্তি দেওয়া হবে এবং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এটা দেওয়া হবে, পড়ার ক্ষেত্রে। এই বিজ্ঞপ্তিটি অলরেডি আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। আগামী রোববার পত্রিকায় আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আছে। সেখানে নীতিমালাটি পড়ে যথাযথভাবে আবেদন করলে এজন্য কোনো তদবির করতে হবে না, কাউকে দিয়ে ফোন করাতে হবে না, কিন্তু যথাযথভাবে আবেদন করবেন। আবেদনে যদি যা যা চাওয়া হয়েছে সব কিছু ঠিক থাকে, কোনো তদবিরের প্রয়োজন হবে না, অটোমেটিক এটা বরাদ্দ হবে আপনাদেরকে। এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে না হোক, হয়তো জেলা প্রশাসকের কাছে আমরা পাঠিয়ে দেব, আপনারা সেখান থেকে গ্রহণ করবেন, যেহেতু তিনি জেলা সভাপতি। আরেকটি দাবি তিনি উত্থাপন করেছেন, সেটি হচ্ছে পেনশন। গত 30 অক্টোবর আমাদের ঢাকায় এই চেক বিতরণ অনুষ্ঠান হয়েছিল পিআইবির অডিটোরিয়ামে। মাননীয় তথ্য উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন। সেখানে আমি তার কাছে এরকম পাশাপাশি বসে আমি তার কাছে অনুরোধ করলাম যে বয়োবৃদ্ধ প্রবীণ সাংবাদিক অনেকে বৃদ্ধ বয়সে এসে সারা জীবন জাতিকে অনেক কিছু দিয়েছেন, কলাম লিখে জাতিকে নির্দেশনা দিয়েছেন, পথ চলা ঠিক করে দিয়েছেন, কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার ওষুধপত্র খাওয়ার মতো তার অবস্থা থাকে না। ওষুধ কেনার জন্য চিকিৎসা খরচের অভাবে ধুকে ধুকে মারা যান, মৃত্যুর মুখে পড়েন। তাদের জন্য কিছু একটা করতে হবে। আপনি আজকে এটা ঘোষণা দিয়ে যাবেন। মঞ্চে বসে তার কাছে এই বিষয়টি আমি তুলে ধরেছি। এই দরদি তথ্য উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেছেন এবং তিনি মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন প্রবীণ সাংবাদিকরা মাসিক ভাতার আওতায় আসবেন। সেই কাজটিও অলরেডি আমরা সেটার নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ সেটা আমাদের কার্যকর হবে ইনশাল্লাহ। এই দুটি দাবি পূরণ হয়ে গেছে বলতে পারেন, শুধুমাত্র সময়ের ব্যাপার, প্রক্রিয়াগত নীতিমালার আওতায় যাতে কোনো বিতর্কিত না হয় কার্যক্রম, যেহেতু সরকারি অর্থে এটি দেওয়া হবে, বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। সে কারণেই আমাদের এই নীতিমালাটি প্রণয়ন করে আমরা এই কার্যকর, আমি আশা করছি আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা এই ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতিতে আমরা যেতে পারবো, যে প্রবীণ সাংবাদিক তাদেরকে মাসিক ভাতার আওতায় আনার জন্য। এটা হয়তো প্রথম দিকে অঙ্কটি অনেক বড় হবে না, কিন্তু শুরু করাটা গুরুত্বপূর্ণ। শুরু করলে বাড়ানো যাবে, শুরু না করলে তো বাড়ানো যাবে না। তো এই কাজগুলো আমরা করছি। আমি মাত্র অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে, দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে এ ধরনের হামলা মামলা এগুলা জীবনের অংশ। সাংবাদিকদের কোনো বন্ধু নেই, এটি কিন্তু শুধু প্রবাদ বাক্য নয়, সেটি বাস্তবতা। আজকে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের বয়স মাত্র 3 মাস। এই সময়ের মধ্যে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত 2 দিন আগে সংবাদপত্রের সম্পাদক, মালিক এবং একই দিন বিকেলবেলা টেলিভিশনের মালিক এবং সাংবাদিকদের, উচ্চপদস্থ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মাননীয় তথ্য উপদেষ্টা। সেখানে আমি ছিলাম, থাকতে হয়েছে।
সেখানে অকপটে সবাই স্বীকার করেছেন এখন আর গায়েবী ফোন আমরা পাই না যে এই নিউজটা দিতে হবে, এই নিউজটা দেয়া যাবে না। হুমকি পাই না টক শোতে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না, এই ধরনের নির্দেশনা। এবং সেই নির্দেশনা শুধু নির্দেশনাই নয়, সেই নির্দেশনা না মানলে সকালবেলা চায়ের দাওয়াত পড়ে, সেখানে গিয়ে কি হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের পরিস্থিতি এখন আর তারা গত 3 মাসে মুখোমুখি হচ্ছেন না বলে অকপটে সবাই সেখানে স্বীকার করেছে। এটা তো একটা উন্নতি নাকি? সেই উন্নতির কথা আমরা যদি উপলব্ধি না করে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে অভাব অভিযোগ অনুযোগ, এটি একটি সমস্যাগ্রস্ত রাষ্ট্র, তৃতীয় বিশ্বের এই স্বল্পোন্নত দেশটি, আমাদের অভাব থাকবে, অভিযোগ থাকবে, কষ্ট থাকবে, এটা তো থাকবে, এটা জীবনের অনেকটা অনিবার্য অনুষঙ্গ। রাতারাতি এগুলা কেউ ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবে না। কিন্তু আমরা এই সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টকে সত্যিকার অর্থে সাংবাদিকদের কল্যাণে, যাতে প্রকৃত সমস্যাগ্রস্ত সাংবাদিকদের কল্যাণে যাতে এটি কাজ করে সে ব্যাপারে সদা সজাগ আছি। কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তবে সজ্ঞানে ইনশাল্লাহ কোনো রকম এখানকার অনিয়ম এই ট্রাস্টে আর হবে না, এই কথা আপনাদেরকে আমি দিয়ে যেতে চাই। আমি আসার পর দেখলাম সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, আমাদের আইনে আছে মৃত্যুবরণকারী সাংবাদিক বিভাগীয় পর্যায়ে হলে 3 লক্ষ টাকা তার পরিবার পাবে, জেলা পর্যায়ে হলে 2 লক্ষ টাকা দেয়া যাবে, এটা সর্বোচ্চ দেয়া যাবে। কিন্তু আমি এসে দেখলাম মৃত্যুবরণকারী যেসব সাংবাদিক ভিন্ন মতের ছিলেন, এ ধরনের কোনো সাংবাদিকের পরিবারকে 1টি টাকাও দেওয়া হয়নি, তাদের আবেদনগুলো ছুঁড়ে ফেলে রাখা হয়েছে। যে কারণে আমার এই প্রথম কিস্তিতেই আমাকে 30 জন মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে অনুদান দিতে হয়েছে। মৃত্যুর পরও এত আক্রোশ, একজন সাংবাদিক ভিন্ন মতের হতে পারেন, ভিন্ন মতের সংবাদপত্রের হতে পারেন, তাই বলে মৃত্যুবরণ করার পরও তার পরিবারের প্রতি, তার পরিবারের, এটা তো রাষ্ট্রের টাকা, আপনার বাবার টাকা তো দিচ্ছেন না, কেন এরকম আক্রোশ থাকবে? কারণ তাদের রাজনৈতিক ধরে নেওয়া হয়েছে, তাদের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন। রাষ্ট্রের টাকা রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে হবে? আবার এই কথাও বলতে চাই, যেহেতু গত 15 বছরে একটি বিশাল বৈষম্যের জায়গা তৈরি করা হয়েছে, সেখানে হয়তো আপনাদের দৃষ্টিতে আপাতত দেখা যাবে যে বোধহয় একটি মতের সাংবাদিক একটু বেশি পাচ্ছে। এটার কারণ হলো যে